শুরু করছি এলমা বেহরজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে চাইলে আপনারা ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। পদ্মজা পুরুষালী কণ্ঠটি শুনে আরও ভরকে গেল। রগে রগে বরফের ন্যায় ঠান্ডা সূক্ষ্ম কিছু একটা দৌড়ে গেল। এক হাত দরজায় রেখে পদ্মজা আকুতি করে বলল, আপনি চলে যান। কেন এসেছেন? উত্তরের আশা না করে পদ্মজা দৌড়ে নিজের রুমে চলে গেল। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। মস্তিষ্ক শূন্য হয়ে পড়েছে, কাজ করছে না। লোকটা যদি সম্মানে আঘাত করে বা গ্রামের মানুষ যদি দেখে ফেলে খালি বাড়িতে অচেনা পুরুষের সাথে, কেলেঙ্কারি হয়ে যাবে। সে আর ভাবতে পারছে না। দরজায় করাঘাত শুনে পদ্মজা রুমের সব আসবাবপত্র ঠেলে ঠুলে দরজার কাছে নিয়ে আসলো। এরপর মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। দুহাত মাথায় রেখে আর্তনাদ করে ডাকলো, আম্মা, কই তুমি? আমি খুব একা আম্মা, আম্মা। টিনের চালে ঝুমঝুম শব্দ। বৃষ্টির এই ছন্দ অন্য বেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ঙ্কর লাগছে পদ্মজার। এক একটা বজ্রপাত আরো বেশি ভয়ানক করে তুলছে পরিবেশ। সে কাচুমাচু হয়ে ফুপাচ্ছে। বৃষ্টির শব্দ একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাবেন না। বিপদে পড়ে এ বাড়িতে উঠেছি, বিশ্বাস করুন। পদ্মজা কান্না থামালো। কান খাড়া করে শোনার চেষ্টা করলো। দরজার ওপাশ থেকে আমির নামের মানুষটা বলছে, দরজা খুলুন, বিশ্বাস করুন আমাকে। আমি আপনার সাথে কোনো সুযোগ নিতে আসিনি, ভয় পাবেন না। পদ্মজা একটু নড়ে চড়ে বসলো। আমির আবার বলল, শুনছেন? পদ্মজা ঢোক গিলে কথা বলার চেষ্টা করলো। কথা আসছে না। এরপর খেক করে গলা পরিষ্কার করলো। বলল, আমি দরজা খুলব না। ক্ষণকাল উত্তর আসলো না। এরপর আমির বলল, আচ্ছা, খুলতে হবে না। আপনি ভয় পাবেন না প্লিজ। আপনি চলে যান। বৃষ্টি থামতে দিন। হঠাৎ বৃষ্টির জন্যই তো আপনার বাড়িতে ওঠা। আমার বৃষ্টিতে সমস্যা। আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মজা বুঝলো লোকটা শিক্ষিত। কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে। তবু সাবধানের মার নেই। সে দরজা খুলল না। বিছানায় গিয়ে বসলো। ভয়টা কমেছে। শুনছেন? পদ্মজা জবাব দিল, বলুন। আপনার নাম কি? ডাকনাম বলুন। পদ্মজা। সুন্দর নাম। আমার নাম জিজ্ঞেস করবেন না? জানি। আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল, কিভাবে? আমাকে চিনেন? না, কিছুক্ষণ আগেই নাম বললেন। তখন তো ভয় কাঁপছিলেন। নাম শুনেছেন? বাহ। আমিরের কণ্ঠে রসিকতা। পদ্মজা মৃদু হাসল। কেন হাসলো জানে না। আমির বলল, শুনছেন? শুনছি। আপনি কি এরকমই ভীতু? আমার সাহসিকতা প্রমাণ করানোর জন্য এখন বের হতে বলবেন, তাই তো? ওপাশ থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো। আমির হাসতে হাসতে বলল, বেশ কথা জানেন তো। এই বিষয়ের কথাবার্তা এড়িয়ে গেল পদ্মজা। বলল, বৃষ্টি কমলেই চলে যাবেন, কিন্তু এত তাড়াতে হবে না। বৃষ্টি কমলেই চলে যাব। কষ্ট নেবেন না। খালি বাড়ি তো। বাকিরা কোথায়? এটা মোর্শেদ কাকার বাড়ি না? জি। ওনার ধানের মিল তো এখন আমার আব্বার দখলে। ছুটি নেবেন কবে? পদ্মজা অবাক হয়ে দরজার দিকে তাকালো। বিস্ময় নিয়ে বলল, আপনি মাতব্বর কাকার ছেলে? অবাক হলেন মনে হচ্ছে। মাতব্বর কাকার ছেলের নাম তো বাবু। আমির হেসে বলল, আমার ডাক নাম বাবু। আম্মা আর আব্বা ডাকে। ভালো নাম আমির। পদ্মজা আর কথা বাড়ালো না। বজ্রপাত থেমেছে। বৃষ্টি রয়েছে। আমি জিজ্ঞাসা করল, বাকিরা কোথায় বললেন না? আম্মা আব্বা ঢাকা, আজ ফেরার কথা ছিল। আর আমার 2 বোন আর ভাই নানা বাড়ি। বোধহয় বৃষ্টির জন্য আসতে পারছে না। এখনো আমাকে ভয় পাচ্ছেন? একটু একটু। এটা ভালো। অচেনা মানুষকে একেবারেই বিশ্বাস করতে নেই। বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন। মোর্শেদের বাড়িটা তিনি চেনেন না, তাই কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। এদিকে আকাশের অবস্থা ভালো না। রাস্তাঘাটেও মানুষ নেই। ঝড়ো হাওয়া বইছে। আরও কিছুটা পথ হাঁটার পর আচমকা ঝড় শুরু হলো। তিনি দৌড়ে একটি বাড়িতে উঠেন। রমিজালি বারান্দায় বসে হুক্কা টানছিলেন। সিল্কের শাড়ি পরনে, পেট উন্মুক্ত, লম্বা চুলের বেনুনিতে ধবধবে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন। বিস্ময়ে প্রশ্ন করেন, কেডা আপনি? কারে চান? বাসন্তী কেঁপে ওঠে। ঘাড় ঘুরিয়ে রমিজকে দেখে লম্বা করে হাসেন। বললেন, হুট করে মেঘখানা আইয়া পড়ল তো। তে আপনি কার বাড়িতে যাইতেন?
মোরশেদদের বাড়ি। রমিজালি বিরক্তিকর ভাব নিয়ে সরে যান। ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন। বললেন, মুর্শিদদার কি লাগেন আপনি? বাসন্তী চিন্তায় পড়েন। গ্রামের মানুষ তো জানে না তার আর মুর্শিদের সম্পর্ক। এখন জানানোটা কি যুক্তিসঙ্গত? সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল। গ্রামবাসীকে বলা উচিত, নয়তো সে তার অধিকার কখনো পাবে না। একমাত্র গ্রামবাসীই পারে তার জায়গাটা শক্ত করে দিতে। বাসন্তী রমিজালির চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তার বউ লাগি, প্রথম বউ। তার লগে আমার 20 বছরের সম্পর্ক। রমিজালির চক্ষুদ্বয় যেন কুটোর থেকে বেরিয়ে আসতে চাইল। মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করেন তিনি। প্রবল উৎসাহ নিয়ে বলেন, হের পরের বউ জানে? না। থাহেন কই আপনি? রাধাপুর। লুকাইয়া রাখছিল বিয়া কইরা? হ। এখন মুর্শেদ আমারে তালাক দিতে চায়, আমার সাথে সংসার করতে চায় না। তাই আমি আমার অধিকার নেয়ার জন্য আইছি। আমি তার বাড়িতে থাকবার চাই। আপনারা আমারে সাহায্য কইরেন। গ্রামবাসী ছাড়া মুর্শেদ আমারে জায়গা দিব না। রমিজালি প্রবল বৃষ্টি আর বজ্রপাতকে হটিয়ে উঁচু স্বরে বললেন, আপনারে জায়গা কইরা দেওয়ান আমার কাম। আপনি চিন্তা কইরেন না। মেঘটা কমতে দেন, এরপর খালি দেখেন কি হয়। বাসন্তীর চোখ মুখ জলজল করে উঠল। ভরসা পাওয়া গেল। রমিজালির প্রতিশোধের নেশা পেয়েছে। মুর্শেদ তাকে কত কটু কথা বলেছে, অবজ্ঞা করেছে, অপমান করেছে। এবার তার পালা। প্রতিটা অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ করেন তিনি। বাসন্তীকে ভরসা দিয়ে বললেন, আপনি বইয়া থাহেন, আমি আরো কয়জনের লইয়া আইতাছি। রমিজালি খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান। সাঈদ, রজব, মালেক, কামরুলকে নিয়ে ফিরেন। সবার হাতে হাতে ছাতা। কামরুল আটপাড়া এলাকার মেম্বার। গ্রামে কোনো অনাচার হলে তা দেখার দায়িত্ব তার। তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়ে ছুটে এসেছেন। পদ্মজা উসখুস করছে। টয়লেটে যাওয়া প্রয়োজন। প্রস্রাবের বেগ বাড়ছে। এভাবে আর কতক্ষণ থাকা যায়? সাহসও পাচ্ছে না বের হওয়ার। রুমে পায়চারি করলো কিছুক্ষণ। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। এরপর কাঁচি কোমরে গুজে নিল। আয়তুল কুরসি পরে বুকে ফু দিল। তারপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো। আকাশ থেকে কালো মেঘের ভাব কেটে গেছে অনেকটা। সন্ধ্যার আজান পড়ছে। সালোয়ার কামিজ পরা পদ্মজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার। পদ্মজা ওড়না টেনে নিল নাক অবধি। এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটল। আমিরের চোখ স্থির, নিঃশ্বাস এলোমেলো, ঠোঁট শুকিয়ে কাঠ। পদ্মজা যখন ফিরছিল রুমে, তখন আমির ডাকলো, পদ্মজা। পদ্মজা দাঁড়ালো। মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত। যেহেতু করেনি, মানুষটার উদ্দেশ্য খারাপ না, তাই দাঁড়ালো। তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না। আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পরা, শার্ট ভিজে গেছে, তাই বারান্দার দড়িতে রেখেছে বাতাসে শুকাতে। আমির বলল, অলন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না। পদ্মজা লজ্জা পেল, বিব্রত বোধও করল। বৃষ্টি প্রায় কমে এসেছে। পদ্মজা বলল, আপনি এবার আসুন, কেউ দেখলে খারাপ ভাববে। যেতে তো ইচ্ছা করছে না। লোকটা বলে কি, এতক্ষণ বলল বৃষ্টি কমলেই চলে যাবে, এখন বলছে যাবে না। পদ্মজা ঘুরে তাকালো, চোখের দৃষ্টিতে আকুতি নিয়ে বলল, চলে যান। আমির কঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল। না চাইতেও পদ্মজা আমিরকে খেয়াল করল। শ্যামবর্ণের একজন পুরুষ, থুতনির মাঝে কাটা দাগ। সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা। কাঁদো কাঁদো হয়ে বলল, বৃষ্টি কমে গেছে, আম্মা আব্বা চলে আসবে, চলে যান। আমিরের নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল। এত ঘাড় তেরা দুই কথার মানুষ কিভাবে হয়? উঠানে পায়ের শব্দ, কয়েক জোড়া পায়ের শব্দ। বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মজা। গ্রামের এতজনকে দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। দৌড়ে রুমে ঢুকে পড়ল। রমিজালি চেঁচিয়ে ডাকেন, কইরে মুর্শিদদা, আকাম কইরা এখন লুকাই আসোস কেন? বাইর হ, তোর আকাম ধইরা লইয়াইছি। আমির বারান্দা পেরিয়ে বেরিয়ে আসে। গম্ভীর মুখে বলল, ওনারা বাড়িতে নেই। উৎসুক জনতা আমিরকে দেখে অবাক হলো। কামরুল বললেন, আরে আমির, শহর থেকে আইলা কবে? এই তো 4 দিন হলো। আছেন কেমন? আমি তো আছি, তা এইখানে কি করো? আমির উত্তর দেওয়ার আগে রমিজালি প্রশ্ন করেন, বাড়িতে কি কেউ নাই? আমির বেশ সহজ সরল গলায় বলল, আছে, পদ্মজা আছে। উপস্থিত 5-6 জন তীক্ষ্ণ চোখে তাকালো। সবার দৃষ্টি দেখে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল। তাহলে পদ্মজা এটারই ভয় পাচ্ছিল। আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল। এরপর কৈফিয়ত স্বরে বলল, আপনারা যা ভাবছেন তা নয়।
বাড়ি ফিরছিলাম, বৃষ্টি নামে, তাই এই বাড়িতে উঠে পড়ি। বাড়িতে কেউ নেই জানলে। আমির কথা শেষ করতে পারল না। রমিজালি চেঁচিয়ে আশেপাশের বাড়ির সব মানুষদের ডাকা শুরু করলো। মাতব্বর তাকে কম অপদস্থ করেনি, কোণঠাসা করেছে। মোর্শেদ পথে ঘাটে কটু কথা শুনিয়েছে। আজ সেই যন্ত্রণা কমানোর দিন। আমির ভরকে গেল। কামরুল আঙ্গুল শাসিয়ে কঠিন স্বরে বললেন, তোমার কাছে এইটা আশা করি নাই। তোমার আব্বারে ডাকাইতাছি, উনি যা করার করবেন। আমির বিরক্ত নিয়ে বলল, আরে আজব কি শুরু করেছেন আপনারা? সাঈদ আমিরের বয়সের কাছাকাছি, ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে। সাঈদ হুঙ্কার ছেড়ে বলল, চুপ থাক তুই, তোর বাপে মাতব্বর বইলা তোরে ডরাই আমরা? আকাম করবি আর ছাইরা দিমু? আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে। রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার। কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে। সাঈদ ভেতরে ভেতরে ভয় পেল। আমিরের হাতে কম মার সে খায়নি। তবে আজ সুযোগ আছে। পুরো গ্রামবাসী এক দলে, সে কিছুতেই ছাড়বে না। ঢুক গেলে বলল, চোখ উল্টাইয়া লাভ নাই, কুকামের উসুল না তুলে যাইতেছি না। আমির রাগে শক্ত হাতে সাঈদের কানের কাছে থাপ্পড় দিল। মুহূর্তে সাঈদের মাথা ভনভন করে উঠল। ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে। সবার হাতে হাতে টর্চ, হারিকেন। আধার নেমে এসেছে। আমির আবারও সাঈদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল। কামরুল একজন মহিলাকে আদেশে স্বরে বললেন, শিউলির আম্মা, কয়েকজনেরে লইয়া মাইয়াটারে বাইর কইরা আনো। লুকাইছে নটি। গ্রামটা নটিদের ভিড়ে ধ্বংস হইয়া যাইতেছে। পদ্মজা মাটিতে নতজান হয়ে বসে কাঁপছে। দ্রুত গতিতে পা থেকে মাথার চুল অবধি কাঁপছে। বাইরের প্রতিটি কথা কানে এসেছে। চারপাশ যেন বনবন করছে। শিউলির আম্মা পদ্মজার রুমে আসলো। দরজা খোলা ছিল। টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে। সে পদ্মজার মাথায় হাত রেখে বলল, কেন এমন কাম করস? পদ্মজা ঝাপসা চোখ মেলে তাকালো। শিউলির আম্মা পাশের বাড়ির। পদ্মজার সাথে ভালো সম্পর্ক। পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, ভাবি, আমি কোনো খারাপ কাজ করি নাই। সবাই ভুল ভাবছে, সবাই ভুল বুঝছে। রানী নামে একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় করালো। হেমলতার অনেক বাহাদুরি এই মেয়ে নিয়ে, অনেক অহংকার। সেই অহংকার আজ ভালো করে ভাঙবে। সে মনে মনে পৈশাচিক আনন্দে মেতে উঠছে। ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল, ধরা পড়লে সবাই এমনটা কয়। আয় তুই,